নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে ভিডিওটিতে টপিকটি নিয়ে আর কি আলোচনা করবো ভিডিওটিতে, সেই টপিকটি হচ্ছে যে দেখো রিসেন্টলি আমাদের 18তম যে লোকসভা ইলেকশন হয়েছে 7 দফা ব্যাপী, তো সেটা সম্পূর্ণ হয়েছে এবং তার রেজাল্টও বেরিয়ে এসেছে। তো সেখানে যে লাস্ট যে গভর্নমেন্ট ছিল, সেখানে কিন্তু লাস্ট গভর্নমেন্টের প্রত্যাশা ছিল, তাদের রেজাল্ট ছিল, তারা বারংবার তাদের বক্তৃতা এবং র্যালিতে বলেছিল যে ইসবার কত 400 পার। তো তাদের এটাই একটা এবারে টার্গেট ছিল এবং তারা কনফিডেন্টও ছিলেন। কোথাও কোথাও দেখা গেছে তারা এবারে যে রেজাল্ট এসেছে, তো সেক্ষেত্রে রেজাল্টের পরে কিন্তু অনেকেই বলছে এটা ওভার কনফিডেন্ট ছিল তাদের। ঠিক আছে, ওভার কনফিডেন্স এর ফলই হচ্ছে কিন্তু এই ফল, বর্তমান যে ফল। তোমরা আশা করি সকলেই বর্তমান যে রেজাল্ট বেরিয়েছে এই ইলেকশনে তারা সবাই জানো। তবু আমরা এই ভিডিওতে সেই রেজাল্টগুলোকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেব এবং তার পরবর্তীতে যে সরকার গঠন হচ্ছে সেখানে কিভাবে বিজেপি সরকার গঠন করবে। এবং যেহেতু বিজেপি এবছর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এনডিওর অ্যালায়েন্সে মানে এনডিএ যে তাদের অ্যালায়েন্স রয়েছে জোট, তো সেই জোটের একসঙ্গে সংঘবদ্ধভাবে তারা মেজরিটি অর্জন করেছে, অর্থাৎ কি বিজেপি সেই সূত্রেই সরকার গঠন করবে। তো তাদের নাড়া ছিল 400 পার, কিন্তু তারা কিন্তু 400 পার করতে পারেনি তাদের অ্যালায়েন্সকে নিয়েও। তো এখানে হচ্ছে তবুও তারা সরকার গঠন করতে চাচ্ছে। তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখানে কি কারণে তাদের এই ব্যর্থতা হয়েছে সেখানেও আমরা কিছু প্রেডিক্ট করব। তো সেটাও আমরা তোমাদেরকে বলবো ভিডিওর পরবর্তী অংশে। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় জনতা পার্টি যারা এবছর 543টি সিটে আসন দিয়েছে এবং তাদের এনডিএর যে অ্যালায়েন্সের আওতায় যারা ছিলেন, যেমন তেলুগু দেশম পার্টি, তারপরে জেডিইউ, তারা মানে জনতা দল যেটা বিহারে, তারাও কিন্তু এই অ্যালায়েন্সে ছিল এবং তারাও কিন্তু 16টা এবং 12টা করে সিট পেয়েছে এবং তাদের এই সিটকে যোগ করে এনডিএর যে জোট এবং আলাদা আরও কিছু পার্টি রয়েছে তাদের সিট, জয়ী সিটের সংঘবদ্ধভাবে কিন্তু বিজেপি সরকার এনডিএর যে জোট সেটা পেয়েছে 293খানা সিট। ঠিক আছে, তো এই নিয়ে তারা মেজরিটি পেয়েছে, কেননা আমাদের যে 543খানা লোকসভার আসন রয়েছে তার মধ্যে কিন্তু 272খানা হচ্ছে মেজরিটি বলে। তো এখানে তারা 272খানা মেজরিটি অ্যালায়েন্সের মাধ্যমে সংঘবদ্ধভাবে পেয়েছে। এখন কথা হচ্ছে বিজেপি তো 240খানা সিট পেয়েছে, তাহলে তারা সরকার করছে কিভাবে? তারা সরকার করছে, আবারও বললাম কি পূর্বে বলেছি, তারা এই যে অ্যালায়েন্স রয়েছে জনতা দল ইউনাইটেড, যেটা নীতিশ কুমারের দল, তো সেই দল এবং তেলুগু দেশম পার্টি যেখানে চন্দ্রবাবু নাইডু প্রধান, তাদের যে দল সংঘবদ্ধভাবে এই মেজরিটিকে নিয়ে এসেছে এবং তার সাথে আরো সাপোর্টিভ কিছু দল রয়েছে এই এনডিএ পার্টিতে, সেটা আমরা পরবর্তীতে বলছি। তো এই যে বর্তমান যে রেজাল্ট হয়েছে 240খানা সিট ভারতীয় জনতা পার্টি, যেটা লাস্ট ইয়ার তারা এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, 300-র উপরে তারা নিজেরাই সিট পেয়েছিল এবং তারা কিন্তু নিজেরাই সরকার গঠন করেছিল। কিন্তু বর্তমানে কেন তাদের এরকম ভরাডুবি, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন তাদের দলের বিভিন্ন মহলে। আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু তাদের লাস্ট ইলেকশনে 18খানা সিট ছিল, কিন্তু এবছর কিন্তু কমে 12খানা সিট হয়েছে। কোথাও বলা হচ্ছে যে তারা সঠিক স্থানে সঠিক প্রার্থীকে দাঁড় করাতে পারেনি, তাদের গ্রাউন্ড লেভেলের যে কর্মীরা তারা সঠিকভাবে কাজ করার সুযোগ পায়নি এই ওয়েস্ট বেঙ্গলে। এবং এছাড়া অন্যান্য রাজ্যেও কিন্তু তাদের ফল, যেমন ইউপি, বলা হয় যে ইউপিতে যারা সব থেকে বেশি সিট অর্জন করে তারাই কিন্তু সরকার গঠন করে, সেখানেও কিন্তু তাদের ভরাডুবি দেখা গিয়েছে। সেখানে দেখা গেছে যে সমাজবাদী পার্টি যারা 37খানা সিট গঠন নিয়ে নিয়েছে, যদিও সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টিরই রাজ্য সরকার রয়েছে, স্টেট গভর্নমেন্ট চালিত রয়েছে, কিন্তু সেখানে কিন্তু সমাজবাদী পার্টি লিড করেছে, তারা সেই রাজ্যের যে লোকসভা সিট রয়েছে সেখানে 37খানা সিট নিয়ে এসেছে। ঠিক আছে, তো এটা দেখো সেখানে মানুষেরা বিচার করেছে, হয়তো তারা দেখেছে যে তারা যে বিজেপি যে বর্তমান লাস্ট যে গভর্নমেন্ট ছিল তারা যে কাজগুলো করেছে সেটা হয়তো তাদের মনে হয়েছে তাদের যে গ্রাউন্ড লেভেলের যে মানুষ রয়েছে যাদের রুজি রোজগার এবং কর্মসংস্থান, তারা এইসব নিয়ে ভেবেছে যে তাদের রাম মন্দির কিংবা এরোপ্লেন, যে তোমাদের বলে এরোপ্লেন বলছি সরি, যেটা আর কি তোমাদের এয়ারপোর্ট, এইসব যে রাস্তাঘাট চওড়া, সেই সব দিকে তারা অতটা
উন্নয়ন তো অবশ্যই করেছে, সেই উন্নয়নের দিকটাকে তারা দেখছে না, তারা ব্যক্তিগত যে উন্নয়ন, যেটা একটা পরিবার চালাতে লাগে, তাদের নিত্য নৈমিত্তিক যে নিড, সেগুলোকে হয়তো তারা পূরণ করতে পারেনি। এই ইসেতে আবার সমাজবাদী পার্টিও হয়তো সেইভাবেই র্যালি করেছে, যারা বিজেপির শাসক দলের যে ভুলগুলোকে সেটা সেখানকার লোকেদের দৃষ্টিতে পয়েন্ট আউট করতে পেরেছে। এছাড়াও আমাদের যে পশ্চিমবঙ্গে, সেখানে বলা হচ্ছে যে সঠিক স্থানে সঠিক নেতাকে দাঁড়ানো করানো, প্রার্থীকে দাঁড় করানো হয়নি, এই কারণে কিন্তু জেতা আসনক তাদেরকে হারতে হয়েছে, এটা বলা হচ্ছে। এবং দেখো, এখানে কিন্তু এই ইলেকশনের পূর্বে বিভিন্ন ইউটিউব চ্যানেলও বলছে ডিক্টেটরশিপ, আমাদের কেন্দ্র সরকার ডিক্টেটরশিপ চালিত করছে, ডিক্টেটরশিপের দিকে ধাবিত হচ্ছে। তো দেখো, ডিক্টেটরশিপ হলে কিন্তু, তাহলে কিন্তু যদি সত্যি ডিক্টেটরশিপ থাকতো, তাহলে কিন্তু সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে লিড করতে পারতো না। ঠিক আছে, তার মানে কি সেখানে জনগণ সঠিকভাবে ভোট দিতে পেরেছে, সেই কারণেই কিন্তু তারা তাদের রায় দিতে পেরেছে করে কিন্তু সমাজবাদী পার্টি এগিয়ে এসেছে। আবার এখানে রাজ্যে কিন্তু 29খানা সিট তৃণমূল সরকার, যেখানে পূর্বের লোকসভা ভোটে তাদের সিট কম ছিল, তারা কিন্তু আবারও টার্ন ওভার করেছে, তাদের সিট বাড়িয়ে নিয়েছে। এখানে অনেক জায়গায় অনেক কি হচ্ছে, তাদের যে গ্রাউন্ড লেভেলের কর্মী নেই, বিজেপির কর্মী নেই, এবং সঠিকভাবে প্রচারও হয়তো করতে পারেনি, এবং মানুষের মধ্যে যে একটা সচেতনতা, সেটাকেও ছড়াতে পারেনি। যাই হোক, এসব ব্যাপারে যাচ্ছি না। সরকার কিভাবে গঠন হচ্ছে, পরবর্তীতে কি স্টেপ নিতে চলেছে সেটা, এবং এই জোট সরকারের কারণে কি কি বিপদের সম্মুখীন, মানে এই যে সরকার, বর্তমান সরকার যে অ্যালায়েন্সের সরকার হতে চলেছে, সেখানে কি কি সমস্যা হতে পারে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। দেখো, আমরা যারা 90s-এর, তারা কিন্তু যারা এর আগে ইউপিএ এটাও অ্যালায়েন্স ছিল, আমরা সেই সময় কিন্তু রাজনীতি সম্বন্ধে অতটা অবগত ছিলাম না। ঠিক আছে, অ্যালায়েন্সের সরকার কিরকম হয়, কিরকম ভাবে সরকার চালিত হয়, কিরকম বাধা বিঘ্ন আসে সেই সরকার চালানোর ক্ষেত্রে, সেটা কিন্তু এবার সাধারণ মানুষ, আমরা যারা ইয়াং জেনারেশনরা রয়েছি, তারা কিন্তু দেখতে পারবো। কেননা আমরা অনেকেই কিন্তু বলি যে কোয়ালিশনের সরকার ভালো সরকার করবে, এখনই বাস্তবতা দেখিয়ে দেবে। ভারতীয় জনতা পার্টি কিছুই ছাড়ছে না, তারা দেখিয়ে দিচ্ছে যে দেখো, তোমরা কোয়ালিশন বলছিলে, তো দেখো কোয়ালিশন সরকার হতে চলেছে। তবে এখানে পরবর্তীতে যদিও এখনো পর্যন্ত কোনো বাধা বিঘ্নতা আসেনি, তো পরবর্তীতে আসতে পারে, এটাও কিন্তু একদম ফেলে দেওয়ার কথা নয়। তো এই যে কোয়ালিশন সরকার, এইটা যে 240খানা সিট রয়েছে, তারা কিন্তু এই যে 244খানা সিট পেয়েছে, বিরোধীরা কিন্তু এটা নিয়েও তাদের বিজেপিদের কটাক্ষ করছে, কোথায় গেল 400 পার, কোথায় গেল 400 পার, 400 পার ফেল হয়ে গেল। তো যাই হোক, সরকার আবারও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে, তো সরকার আবারও এনডিএ গঠন করছে। তবে কংগ্রেসের কিন্তু এখানে গতবারের তুলনায় কিছুটাও উন্নতি হয়েছে। কংগ্রেস কিন্তু পেয়েছে 99খানা সিট এককভাবে, যেটা পূর্বের ইলেকশনে পেয়েছিল 55খানা সিটের মতন। ঠিক আছে, তো সেখানে তারা কিন্তু সিট বাড়িয়েছে। এছাড়াও দেখো, বিজেপির যে সিট কমে যাওয়ার কারণ, এখানে আমরা ধরতে পারি আরো বিভিন্ন কারণ রয়েছে। যেমন কি বলতে পারো যে মণিপুর ইস্যু, তোমরা সবাই জানো মণিপুর ইস্যু কি হয়েছিল, কুকি এবং মেইতি প্রজাতির মধ্যে যে দাঙ্গা বেঁধেছিল। তো সেখানে কিন্তু সেই দাঙ্গা চলাকালীন আমাদের কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি সেখানে কিন্তু ভিজিট করতে যায়নি। এটা কিন্তু একটা বড় একটা কি বলতে ফাঁক থেকে গেছে। ঠিক আছে, বড় একটা ফাঁক থেকে গেছে। তো এই যে মণিপুর ইস্যু, এটা একটা বড় ব্যাপার। আরেকটা ছিল তোমাদের কোথায়, লাদাখে যে সোনাম ওয়াংচু, তিনি কিন্তু ক্লাইমেটের ব্যাপারে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বারংবার সেখানে অনশন করেছে। তার যে 21 দিনের অনশন ছিল, মোস্ট প্রবাবলি 21 দিনেরই অনশন ছিল। তো সেই 21 দিনের অনশন চলাকালীনও কিন্তু কোনো ভারত সরকারের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হয়নি, এবং সেখানে যে 6 শিডিউলের যে তাদের দাবি, সেটা নিয়ে তাদের যে দাবি ছিল, সেখানেও কিন্তু কোনো ভারতীয় কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি সেখানে গিয়ে সেই বিষয়ে আলোচনা করে। তো এই বিষয়গুলো কিন্তু কোনো দিক দিয়ে সাধারণ মানুষকে এফেক্ট করেছে, এবং সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করেছে যে সত্যি কি সরকারকে সামনে নিয়ে আসা উচিত। দেখো, এটা একটা বলতে পারো বর্তমান যে কেন্দ্র সরকার রয়েছে, এটা একটা লেসন বলতে পারো, তারা একটা শিক্ষা নিল যে হ্যাঁ, সাধারণ মানুষকে ছাড়া কিছুই নয়।
তোমরা আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছে প্রত্যেকটি দেশের জন্য। প্রতিটি দেশে এখন যদি ভারতীয়রা যায় তাদের কিন্তু একটা আলাদা সম্মান তারা পায় ভারতীয় হিসাবে। এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও ভারত অনেক ডেভেলপ করেছে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে। তো সেখানে কিন্তু কোনো বলার অবকাশ নেই, দোষারোপ করার অবকাশ নেই। তো এতদিন পর্যন্ত কি হয়েছিল, এই যে জোট সরকার হবে, জোট সরকারের কারণে কি হবে, এতদিন পর্যন্ত বিজেপির যে সংখ্যাগরিষ্ঠ সরকার শাসন করছিল আমাদের দেশে, তো সেখানে কি হয়েছিল, তারা যেটাই বিল নিয়ে আসতো সহজেই তারা কি মেজরিটির সাথে পাশ করতে পারতো সেই বিলগুলোকে। তো কিন্তু বর্তমানে কিন্তু এই ইস্যুটা বারংবার দেখা যাবে যে তারা কিন্তু এখন বর্তমানে বড় বড় যে বিগ স্টেপগুলো তারা নিতে পারবে না। অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এই যে কোয়ালিশনের সরকার, যে সাপোর্টিভ পার্টিগুলো রয়েছে, তারা কিন্তু তাদের পছন্দ না হলে তারা কিন্তু সমর্থন করবে না। এবং কোনো যদি তাদের দাবিকে মানা না হয়, যেমন জনতা দল ইউনাইটেড, তেলেগু দেশম পার্টি, এদের যদি কোনো দাবি মানা না হয়, তারা বারংবার সাপোর্ট উঠিয়ে নেওয়ার কথা বলবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকার পড়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাবে। এটা কিন্তু একটা বড় কথা। কেন জনতা দল যে তোমাদের বলছি যে কি নীতিশ কুমার, তিনি কিন্তু বারংবার যে দল বদল করার কিন্তু তার টেন্ডেন্সি রয়েছে। তো তিনি যে পরবর্তীতে দল বদল করবেন না সেটাও বলা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, কি কি সম্মুখীন হতে পারে আমাদের বর্তমান সরকারের সামনে, এটা আমরা এখানে বলার চেষ্টা করলাম। নীতিশ কুমার, যিনি জেডিইউ এর প্রধান, তাই তিনিও কিন্তু এই সরকারের গঠনের পেছনে তার হাত থাকছে বর্তমানে। আর এর পূর্বে দেখো, এটা নিয়ে ভালো একটা মিম তৈরি হয়েছে। আদিত্য বলে কোনো একটা ছেলে, যে আর কি বিহারের কোনো ছেলে, তাকে আর কি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তোমাদের ভিডিওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এখানেই দেখতে পারবে। তো সেখানে তাকে বলা হয়েছিল, যদি পারি দিয়ে দেবো অবশ্যই। তো তাকে বলা হয়েছিল যে দেশের প্রধানমন্ত্রীকে, সে বলেছিল নীতিশ কুমার। देश के प्रधानमंत्री का नाम क्या है? नीतीश कुमार। তো সেটা নিয়ে একটা এখন বর্তমানে ওটাকেই দিয়ে বলা হচ্ছে যে সে টাইম মেশিনে জানে যে নীতিশ কুমার একটা, যদিও তাকে অবশ্যই নীতিশ কুমার প্রধানমন্ত্রী হচ্ছে না, কিন্তু সে এই যে ইলেকশন, লোকসভা ইলেকশনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সরকার গঠনের ক্ষেত্রে। তো তিনি পেয়েছেন কি 12খানা আসন, আর ইনি হচ্ছেন চন্দ্রবাবু নাইডু, তিনি পেয়েছেন 16খানা আসন। এই লোকসভা ইলেকশন চলাকালীন সেই অন্ধ্রপ্রদেশেও কিন্তু সেখানকার রাজ্যের ভোটও হয়েছে, স্টেট অ্যাসেম্বলির ভোটও হয়েছে। সেখানেও কিন্তু চন্দ্রবাবু নাইডুর দলই সরকার গঠন করতে যাচ্ছে, এবং সেখানে চন্দ্রবাবু নাইডু কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার হিসাবে শপথ গ্রহণ করবেন। এখানে দেখো, এই দুই দলের কিছু কিন্তু দাবি দাওয়া তারা রেখেছেন এই সরকারের কাছে, যে পরবর্তী যে নতুন সরকার গঠন হতে চলেছে কেন্দ্রের সরকার, সেখানে তাদের যে পদক্ষেপ, তারা কি কি রোল চাইছে সেই সরকার গঠনের ক্ষেত্রে, সেটা আমরা এখন আলোচনা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দেয়ার ইজ এ স্পেকুলেশন দ্যাট মিস্টার নাইডুস টিডিপি, যে তেলুগু দেশম পার্টি রয়েছে নাইডুর, সেখানে তিনি 16টি লোকসভার সিট পেয়েছে এবং অন্ধ্রপ্রদেশ অ্যাসেম্বলি পোলেও তিনি জয়লাভ করেছে। এবং তিনি 5টি ডিমান্ড রেখেছে, যে সেখানে মিনিস্টার অফ স্টেট পোস্ট অফ ফিনান্স, যে রাজ্যের যে প্রতিমন্ত্রী হিসাবে রোল, সেটা ফিনান্সের যে রোল, সেটা ফিনান্স মিনিস্ট্রি হিসাবে রোল যেন তাদের রাজ্যের থেকে দেওয়া হয়, এবং লোকসভার স্পিকারের পোস্টটাও যেন তাদের দলের থেকেই, এই তেলুগু দেশম পার্টির থেকেই যেন নেওয়া হয়। এটা তারা মুখ্য একটা দাবি রেখেছে এই বিজেপির, মানে এনডিএ সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির কাছে। টিডিপি মে অলসো বি লুকিং ফর পোর্টফোলিওস, এবং আগামী পোর্টফোলিওসেও তারা আরো কিছু লক্ষ্যমাত্রা রাখছে। কি ক্ষেত্রে, যেমন রোডস, পঞ্চায়েত রাজ, হেলথ অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু তারা লক্ষ্যমাত্রা রাখছে, যে সেই সব মিনিস্ট্রির ক্ষেত্রেও যাতে তাদের উপস্থিতি দেওয়া হয়, মানে তাদের একটা ক্ষমতা দেওয়া হয়, তারা সরকারের কাছে, বিজেপির কাছে দাবি রেখেছে। এবং জেডিইউ, যে বিহারের যে নীতিশ কুমারের যে দল, তিনি কিন্তু 12টা এমপির আসন জয়লাভ করেছেন লোকসভা, এবং সেখানে তিনি যে আশা করছেন যে এমওএস এর রোল, পার্টি সোর্স হ্যাভ সেড, বলেছেন যে এমওএস এর রোলটাকে ক্যাবিনেটে রাখতে, এবং রেলওয়ে মিনিস্টার পোস্ট, রেলমন্ত্রীর যে পোস্টটাকে, সেটাকে দিতে। ঠিক আছে,
তারা এটা দাবি রেখেছে। রেলওয়ে মিনিস্টার একটা বড় পদ, সেটা তারা দাবি করছে। যেহেতু কি অশ্বিনী বৈষ্ণব কি আমাদের পূর্বের কিন্তু রেল মিনিস্ট্রি ছিল, তিনি খুব যথেষ্টই ভালো কাজ করেছে। কিন্তু দেখো, যেহেতু কোয়ালিশনের সরকার, সেহেতু কিন্তু তাদের দাবিকে কেন্দ্র সরকারকে মানতে হবে। তবে অবশ্যই আমরা সেটা শপথ গ্রহণ অনুষ্ঠানে বুঝতে পারবো যে কাদের কোন মিনিস্ট্রি দেওয়া হলো, তারাকে অবশ্যই দেখো এখানে যদি বর্তমান কেন্দ্র সরকার না মানে, সেখানে কিন্তু দেখা যাবে যে সরকারের থেকে সাপোর্ট সমর্থন তুলে নেওয়ার টেন্ডেন্সিও চলে আসতে পারে। যদিও এখানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বলেছে তারা সরকারের সাথেই রয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে, তারা এখনো রয়েছে এবং আগামীতেও থাকবে। তবে সেটা কি দেখো আলোচনার মাধ্যমেই সম্ভব, কোন সিদ্ধান্তে কে যাবে, কোন পদকে কাকে দেওয়া হবে, সেটা আলোচনার মাধ্যমে কিন্তু সেটা বোঝা যাবে এবং আমরাও বুঝতে পারবো সেটা শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে যে কাকে কোন মিনিস্ট্রি দেওয়া হলো। অলসো পেতে কমন মিনিমাম প্রোগ্রাম, এবং কমন মিনিমাম প্রোগ্রাম বলে একটা প্রসিডিওর এটাকে চালু করার কথা বলেছে, যাতে কি হয় এই যে কোয়ালিশনের সরকার তৈরি হচ্ছে সেখানে সবার একটা যে মত, সেখানে এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সেটাকে আলোচনা করা হবে, সেটাকে গ্রহণ করা হবে, এইটাই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এবং জেডিএস সেটাও কিন্তু এনডিএরই একটা সাপোর্টিভ পার্টি, সেটা তারা 2টো সিট পেয়েছে, তারাও 2টো সিট জয়লাভ করেছে এবং তারাও কিন্তু সরকারের অন্দরেই রয়েছে এবং লাইক টু পুশ সেন্ট্রাল মিনিস্ট্রিয়াল রোল, এবং তারাও কোন সেন্ট্রাল মিনিস্ট্রিয়াল পদে হতে দাবি রাখছে সেটা পরবর্তী বিষয় দেখা যাচ্ছে। এছাড়াও কুমারস্বামী, এসডি দেবেগৌড়ার পার্টিও তারাও কিন্তু জয়লাভ করেছে। এবং লান্স টু আদার্স এনডিএ অ্যালাই বিজেপি মে নিড টু অ্যাকোমোডেট একনাথ শিন্ডে শিবসেনা, একনাথ শিন্ডে যেটা মহারাষ্ট্রে রয়েছে, তাদের শিবসেনাও কিন্তু 7টি আসন জয়লাভ করেছে এবং তাদেরও এই সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে। চিরাগ পাসওয়ানের এলজেপি তারাও কিন্তু কি করেছে, 5টা সিট রেখেছে এই এনডিএর জয়ের দিকে, ঠিক আছে। এছাড়াও আমি একটু অ্যাক্টর পলিটিশিয়ান পবন সেনা, পবনের জনসেনা বলে একটা দল রয়েছে, অ্যাক্টর পলিটিশিয়ান, তারও কিন্তু দল আমাদের এনডিএর সাথেই রয়েছে, আমাদের বলতে মানে বিজেপি এনডিএর সাথে রয়েছে এবং তারাও কিন্তু 2টো সিট জয়লাভ করেছে এবং তারাও এই সরকার গঠনের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং তারাও যদি কোনো দাবি দাবা রাখে সেখানেও কিন্তু ভাবার বিষয় রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা কাউকে ছেড়ে কোনো কিছুই করা সম্ভব হবে না। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট লাস্ট 2 বছরে যে নরেন্দ্র মোদী যে গভর্নমেন্ট ছিল, সেখানে অনুপ্রিয়া পাটেল অফ দ্য লিডার অফ আপনার দল, তিনি কিন্তু গড মিনিস্ট্রিয়াল বার্থ এবং মিনিস্ট্রিয়াল বার্থের পদক পেয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিজেপি এবছর 240খানা সিট পেয়েছে, সেখানে কি 32খানা মেজরিটির থেকে দূরে ছিল, যেখানে 272খানা তাদের মেজরিটির দরকার ছিল, সেখানে কিন্তু টিডিপি এবং জেডিইউ পেয়েছে দুজন মিলে 28খানা সিট, ঠিক আছে। তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এনডিএ তৈরির, ম্যাজিক ফিগার তৈরির ক্ষেত্রে। দিয়ে ইন্ডিয়া অপোজিশন পার্টি তারাও কিন্তু 232খানা সিট পেয়েছে, তারাও কিন্তু ভালোই টেক্কা দিয়েছে, তবে কিন্তু সেখানে কংগ্রেস মাত্র 99 সিট পেয়েছে এবং তারা প্রত্যেকেই ইন্ডিয়ারও তারাও সুযোগে রয়েছে যে যদি এনডিএ যদি সরকার গঠন করতে না পারে, কোনোভাবেও যদি নীতিশ কুমারকে নিয়ে আসা যায় তাদের দলে বা চন্দ্রবাবু নাইডুকে তাদের দলে নিয়ে আসা যায়, তাহলে হয়তো বা তাদের সরকার গঠনের দিকে পদক্ষেপ থাকবে। কিন্তু যদিও নীতিশ কুমার বলে দিয়েছে যে আমরা এনডিএর সাথে ছিলাম, বর্তমানে আছি এবং নেক্সটেও থাকবো, এই হচ্ছে ব্যাপার। এবং দেখো তোমাদের তো আমি বললামই কি এই হচ্ছে ব্যাপার, এই প্রবলেম দেখা দিতে পারে কি কোয়ালিশনের সরকারে যে সাপোর্ট তুলে নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু তারা আরেকটা দাবি রেখেছে স্পেশাল স্টেট। কেন স্পেশাল স্টেট? কেননা অন্ধ্রপ্রদেশ দেখবে, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা তারা কিন্তু একটি একক রাজ্য ছিল এবং তারা 2টো ভাগ হয়েছে এবং তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ 2টো আলাদা রাজ্যে ভাগ হয়েছে এবং অন্ধ্রপ্রদেশটা কিন্তু সামুদ্রিক তট এলাকার সংস্পর্শে রয়েছে এবং তেলেঙ্গানাটা পুরোটাই ল্যান্ডলক এরিয়া রয়েছে। যেহেতু ল্যান্ডলক এরিয়া রয়েছে এবং এছাড়াও যখন ভাগ হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে যে তেলেঙ্গানা কিন্তু সে রাজ্যের সমস্ত রকম যে রিসোর্সেস, সমস্ত রকম আর্থিক যে উন্নতির ক্ষেত্রে যেসব ইনফ্রাস্ট্রাকচার, যেসব সংস্থা তাদের সেই রাজ্যকে গঠন করবে, সেই সমস্ত কিছু কিন্তু তেলেঙ্গানার অধীনে চলে গেছে এবং অন্ধ্রপ্রদেশের অধীনে কিন্তু খুব কম
পরিমাণে খুব রিসোর্সেস ছিল, এবং সেক্ষেত্রে তারা তাদের দাবি কেন্দ্র সরকারের কাছে রয়েছে তাদেরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য, স্পেশাল স্টেট দেওয়ার তকমা দেওয়ার কথা বলছে। কারণ এখানে যদি স্পেশাল স্টেটাস তারা পায়, সেক্ষেত্রে তাদের যে বরাদ্দ অর্থনীতির অর্থের যে বরাদ্দ থাকবে, সেক্ষেত্রে তারা বিভিন্ন ক্ষেত্রে সেই কোনো বাধ্যবাধকতা থাকবে না যে তাদের লাগু হওয়া অর্থ একটা বিষয়ে যদি লাগু হওয়া অর্থ থাকে সেটা অন্য বিষয়ে লাগু করা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। কারণ স্পেশাল স্টেটের ক্ষেত্রে কি হয়, একটা অ্যামাউন্ট তাদের জন্য বরাদ্দ থাকে এবং সেটা তাদের যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারে, সেটা শিক্ষা হোক, স্পোর্টস হোক, এবং সেটা যদি তারা উড়িয়েও দেয় তাও কেন্দ্র সরকারের কোনো কিছু বলার থাকবে না। তারা এটারও দাবি রেখেছে, অবশ্যই সেটা দেখার সময়ের অপেক্ষা যে সত্যি কি তারা মাইনে নেয়। অবশ্যই এখানে কিন্তু একটা ভাবার বিষয় থেকেই যাবে, হয়তোবা তারা স্পেশাল স্টেট এবছর পেয়েও যেতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে বর্তমানে বিজেপি সরকারের তরফ থেকে। দেখো এটা তো একটা ব্যর্থতার কারণ, পরবর্তীর কথা বলছি, এবং এই যে লোকসভা ইলেকশনে বিজেপির ফল, এটা সাধারণ মানুষও অনেক ক্ষেত্রেই হয়তো সাধারণ মানুষকে যে কংগ্রেসের যে র্যালি ছিল এবছর, ন্যায় যাত্রা, ভারত জোড়ো যাত্রা, সেসবও কিন্তু অনেকটাই হয়তো এফেক্ট করেছে, ঠিক আছে। এবং তারা বোঝাতে পেরেছে ইয়াং জেনারেশনের মধ্যে যে এই সরকার কোথাও একটা ডিক্টেটরশিপের দিকে যাচ্ছে, এবং ডিক্টেটরশিপ নিয়ে অনেক একাধিক দুবরাটি বলে একজন ইউটিউবার রয়েছে, তিনি তো প্রচুর ভিডিও বানিয়েছে, এবং রাবিশ কুমার বলেও তারও যিনি জার্নালিস্ট, তারও ইউটিউব চ্যানেল রয়েছে, তিনিও প্রচুর ভিডিও বানিয়েছেন। এবং এছাড়াও বিরোধীদেরও প্রচার, যারা এছাড়াও যে মঙ্গলসূত্র নিয়ে প্রধানমন্ত্রীর একটা যে বক্তব্য ছিল, সেটাকে নিয়ে কংগ্রেসের যে প্রধান রাহুল গান্ধী, তিনিও কিন্তু লোকেদের মধ্যে পৌঁছে দিয়েছেন যে এসব কথা যুক্তিসঙ্গত নয়। এছাড়াও সংবিধান পরিবর্তন, এছাড়া কিন্তু একটা বড় ইস্যু ছিল, সেটা রাহুল গান্ধীকে দেখা গেছে যে রাহুল গান্ধী তার হাতে ভারতের কনস্টিটিউশনের একটি বই নিয়ে কিন্তু প্রত্যেকটি সভায় যাচ্ছিলেন, এবং সেখানে গিয়ে জনসাধারণকে বোঝাচ্ছিলেন যে বর্তমান সরকার যদি এবছর মেজরিটি পায়, 400-র উপরে সিট পায়, তাহলে কিন্তু তারা সংবিধানকে চেঞ্জ করে দেবে। এটা সাধারণ মানুষের মধ্যে তারা হয়তো বা ভালোভাবে ঢোকাতে পেরেছিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু একটা রেজাল্ট ইফেক্ট করেছে। এবং কোথাও একটা ওভার কনফিডেন্স দেখা দিয়েছে, যেখানে স্মৃতি ইরানির মতো নেত্রীও কিন্তু হেরে গেছেন জেতার সিটে। তার গতবার ইলেকশনে যে জিতেছিলেন যে সিটে, এবছর কিন্তু সেই সিটেই তিনি লস্ট হয়েছেন খানিকটা ওভার কনফিডেন্সের জন্য, ঠিক আছে। বর্তমানে আবার বলতে পারো যে 400খানা বলেছে, যে নরেন্দ্র মোদী হয়তো প্রেডিক্ট করতে পেরেছিলেন যে এবছর অতটাও সিট পাবো না, 400খানা যদি বলি তাহলে হয়তো জনগণ সেই হিসেবে ভোট দেবে, এবং মেজরিটি না পেলেও এনডিএর অ্যালায়েন্সের মাধ্যমে আমরা মেজরিটি পেয়ে সরকার গঠন করব। এটা দুতরফার দুটো পয়েন্ট আমি বললাম। কি অনেকে ছাত্র থাকে না যে তারা বেশি একটা প্রেডিক্ট করে, যে 100-এর মধ্যে 99 প্রেডিক্ট করে, তাহলে কি হয় 81 মার্কস পায়। যদি আমি 80 মার্কসেরই প্রেডিক্ট করি যে আমি 80 অ্যান্সার করবো, তাহলে কি হয়, আমার নাম্বার আরো কমে যাবে। তো সেক্ষেত্রে হয়তো বা বিজেপির এবছরের টার্গেট এরকমই ছিল যে 400 পার বললে পরে হয়তো 300 পার হবে। তবে এবছর অ্যালায়েন্স করেও, কোয়ালিশনের সরকার করেও কিন্তু তারা কোয়ালিশনের মাধ্যমেও কিন্তু 300 ক্রস করতে পারেনি, এটাই হচ্ছে মোদ্দা কথা। কোথাও একটা তাদের খামতি ছিল, এবং পশ্চিমবঙ্গের মতন রাজ্যেও কিন্তু তারা লিড দিতে পারেনি পূর্বের তুলনায়, ঠিক আছে। ভোট পার্সেন্টেজ হয়তো একই আছে, কিন্তু কোথাও তারা দিনের শেষে লিড দিতে পারেনি। 18খানা সিট 12তে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। এখানে তোমরা যারা রাজ্যের অনেকেই বুঝতে পারবে, তো এটা আমি যাচ্ছি না ওইসব বিষয়ে, তো কি কারণে লিড দিতে পারলো না। আর এই হচ্ছে ব্যাপার ছিল, টপিক ছিল আজকের টপিক। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি আরো কিছু দাবি থাকে তো তোমরা অবশ্যই বলবে। দেখো, শেষ করতে যাচ্ছিলাম, তো আরেকটা কথা মনে পড়লো, 2014-তেও কিন্তু বিজেপি কত পেয়েছিল, 282খানা পেয়েছিল, এবং কোয়ালিশনের মাধ্যমে পেয়েছিল 336খানা। তো সেখানে তারা কিন্তু মেজরিটি পেয়ে গিয়েছিল। এবং 2019-এ কি পেয়েছিল, 303খানা, 300-র উপরে তারা নিজেরাই পেয়েছিল, এবং কোয়ালিশনের মাধ্যমে পেয়েছিল 353। তো সেখানেও বিজেপির যে দল, তারা এককভাবেই সরকার গঠন করেছিল। সেখানে ইউপিএ দেখা গেছে
কংগ্রেস অ্যালায়েন্স ইউপিএ শুধুমাত্র পেয়েছে 59 আর 91 পরপর আর কি, 2014-2019। তো সেক্ষেত্রে এবছর অনেকটাই তাদের ঘাটতি দেখা গেছে, মাত্র কতখানা 293খানা সিট তারা পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, বিভিন্ন দরকারও ছিল এটা, আমি বলবো তো একদম মোক্ষম জবাব সাধারণ জনগণ দিয়েছে। কেননা সাধারণ মানুষের কি দরকার? কর্ম। ফার্স্ট হচ্ছে তাদের ইনকামের প্রথম প্রয়োজন রয়েছে। ইনকাম কিভাবে? ধর্ম নিয়ে চিরজীবন কিন্তু রাজনীতি চলবে না, ঠিক আছে? হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে তারা খুব ভালো কাজ করেছে, মানুষদের মধ্যে ধর্ম নিয়ে সচেতনতা নিয়ে এসেছে, একদম রাইট স্টেপ। কিন্তু এটা কিন্তু একটা সময় পর্যন্তই কিন্তু ঠিক রয়েছে, কোনো কিছু অধিক ভালো নয়। আমরা বাঙালিরা যারা শিশু শিক্ষা বই পড়েছি সেখানে কিন্তু লেখা রয়েছে অধিক আহার করিলে রোগ হয়। সেরকম অধিক কোনো কিছুই ভালো হয় না, অধিক সবকিছুই কিন্তু একটা বেপথের দিকে চালিত হয়। তো ঠিক আছে, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, মন্দির হয়েছে, রাম মন্দিরের মতন জায়গা কিন্তু যেখানে স্থাপন করা হয়েছে সেখানেও কিন্তু বিজেপি হেরেছে। এই সেখানকার সাধারণ মানুষ, সেখানের যে উন্নয়ন কি হয়েছে, সাধারণ মানুষকে বাদ দিয়ে উন্নয়ন করা হয়েছে। কেমন? সেখানকার উন্নয়নের জন্য মন্দির তৈরি করার ক্ষেত্রে, সেখানে রাস্তাঘাট চড়ার ক্ষেত্রে, সেখানকার যে সাধারণ লোকেদের কর্ম, দোকানপাট ছিল হয়তো তারা কর্ম করে খাচ্ছিল, সেখানে দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কম্পেনসেশন হিসাবে 1 লাখ টাকার মতন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আর কোনো হেল্পও করা হয়নি আর্থিকভাবে। তারা আশা করেছিল যে সরকার হয়তো হেল্প করবে কোনো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু করা হয়নি। এইভাবে কিন্তু সাধারণ লোক কোথাও একটা ব্রিটিশরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল এদের উপরে, সে কারণে সেটাকে কিন্তু সেখানকার সমাজবাদী পার্টি পয়েন্ট আউট করে তাদের ভেতরে ঢোকাতে পেরেছে এবং সরকারের বিরুদ্ধে ভোট করাতে পেরেছে। এটা একটা মূল পয়েন্ট, ঠিক আছে? তো একটা জিনিস নিয়ে, ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি বেশি দিন চলবে না, যদি আমাদের রাজ্যে চলে, সেটা বোঝার কথা নয়, বলারই কথা নয়, আমাদের রাজ্যে এটা চলছেই। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের রাজ্যে স্কিমও চলছে, লক্ষ্মীর ভান্ডার, তারপরে মেয়েদের টাকা দেওয়া আছে। হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য ভালো, তাদের কষ্ট করতে হচ্ছে না, তাদের একটা মাসে মাসে ভাতা পাচ্ছে, ভালো। সেক্ষেত্রে হয়তো বিজেপি কোথাও পিছিয়ে গেছে, যে তারা মহিলারা যেহেতু রাজ্যে, আমাদের স্টেট গভর্নমেন্টের মাধ্যমে যে মহিলাদের 1,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে 25,000 করে 18 বছরের পরে, এবং 18 বছরের পরে 25,000 করে, এছাড়াও সাইকেল দেওয়া হচ্ছে। এইসব কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং 11-12 ছাত্রদেরকে মোবাইলের জন্য পয়সা দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একটা বিশাল এফেক্ট তৈরি করছে। যদিও কর্মের দিক, সেখানে কিন্তু বর্তমানে ইলেকশনের পূর্বে এসএসসির স্ক্যাম ধরা পড়েছিল, হিউজ টিচারদের তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সন্দেশখালীর মতন জায়গায়ও কিন্তু তৃণমূল জিতেছে, সেখানে এমন মাস একটা প্রোটেস্টের পরেও সেখানে দেখা যাচ্ছে কি সাধারণ মানুষের এসব কোনো ইস্যুই হচ্ছে না, স্ক্যাম, এরকম সন্দেশখালীর মতন কোনো ইস্যু হচ্ছে না। তারা চাচ্ছে ভাতা এবং বিনামূল্যে পয়সা। কর্মটাও কেন কোথাও একটা তারা সাইড করে ফেলছে। তো দেখো, আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, মেন মুদ্রাটা কি সেটা নিয়ে আমি পয়েন্ট আউট করার কথা বলছি। তো সাধারণ মানুষ কি চাচ্ছে? টাকা, ভাতা, ফ্রিতে কি পয়েন্ট আউট করা যায় সেটার দিকে তাদের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, তাদের লক্ষ্য। এবং সমগ্র দেশব্যাপীও হয়তো কোথাও দেখছে, এই যে আমাদের বিজেপি সরকারের প্রতিও তো তাদের বিতৃষ্ণা এসে গেছে, যে তারা কর্মের দিকে, ওয়ার্কের দিকে, সাধারণ মানুষের, জেনারেল পিপলের দিকে লক্ষ্য করছে না, তারা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে, বড় বড় ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপ করছে। তো সেটা দিয়ে কিন্তু সাধারণ মানুষের পেট ভরবে না, মনও ভরবে না। এটা হচ্ছে মুদ্রা কথা। তো ঠিক আছে, পরবর্তীতে কি হচ্ছে সেটা তো দেখার বিষয়। এখন বারংবারই দেখা যাবে সরকারের উত্থান পতন, সেটা শুধুই সময়ের অপেক্ষা। তো আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে বিষয়টি। অবশ্যই আরো কিছু কোয়ারিজ থাকলে, তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে, অবশ্যই, যাতে বেশি বেশি লোকের কাছে ভিডিওটিকে পৌঁছে দেওয়া যায় এবং বেশি বেশি লোক এই ভিডিওটিকে দেখে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ইনফরমেটিভ ভিডিওকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো, যাতে আগামী যে আপকামিং যে সকল ভিডিও রয়েছে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।